Dear students, we shall be discussing on appropriate use of prepositions. This is in question number 2 of your English second paper. You can see the screen. We'll be discussing these things: prepositions and its classification, appropriate use of prepositions, and discussion on important prepositions and their place in the sentence. And number 4, we'll be discussing on both questions. So we can start our session. Okay. We're going for the next slide. What is preposition? Preposition মানে আসলে কি? এটা মানেটা আসলে আমরা সবাই কম বেশি জানি এবং বুঝতে পেরেছি। দেখো একটা জিনিস, প্রি এবং পজিশন। প্রি মানে হচ্ছে পূর্বে বা আগে, এবং পজিশন অর্থ হচ্ছে অবস্থান। তাহলে আমরা প্রিপজিশন দিয়ে খুব সহজে বুঝতে পারি যেই জিনিসটা বা যেই শব্দটা আগে বসে। কার আগে বসে? এটা আসলে নাউন বা প্রোনাউনের আগে বসে বা নাউন ফ্রেজের আগে বসতে পারে। এই হচ্ছে প্রিপজিশনের অবস্থান। এখন পরীক্ষার ক্ষেত্রে যেটা দেখা যায়, প্রিপজিশনের আনসার সবাই 5 মার্কসের মধ্যে সবাই 5-এ 5 পায় না। দেখা যাচ্ছে যে 3, 4, 3.5, কেউ 2, কেউ 2.5 এরকম পায়। এটার একটা কারণ হচ্ছে ছাত্রদের মধ্যে ইংরেজির যে সেন্টেন্সের যে নলেজটা এবং সেন্স যে জিনিসটা দরকার, সেই জিনিসটা অনেকের মধ্যেই ঘাটতি রয়েছে। এবং আরেকটা বিষয় রয়েছে যে কিছু প্রিপজিশন রয়েছে, ওই প্রিপজিশন ছাড়া অন্য কোনো প্রিপজিশন সে বাক্যে বসালে বাক্যটা ভুল হয়ে যাবে। সেটাকে বলা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপজিশনস। তাহলে আমরা আজকে দেখব কিছু অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপজিশনস, মানে কোন প্রিপজিশন ওই বাক্যে ওইটা ছাড়া কোনোটাই বসবে না, এমন কিছু জিনিস আমরা আজকে দেখব। আমি পরের স্লাইডে যাচ্ছি, আর তোমাদের কোনো বুঝতে সমস্যা হলে বা দেখতে সমস্যা হলে তোমরা মেসেজ বক্সে লিখে জানাবে। আর পরের স্লাইডে যাচ্ছি। ওকে, আমরা দেখতে পাচ্ছি প্রিপজিশনের প্রকারভেদ, ক্লাসিফিকেশন অফ প্রিপজিশনস। কি কি প্রিপজিশন রয়েছে? আসলে প্রিপজিশনের প্রকারভেদটা আমাদের এমনি জানলেই হবে। একটু দেখি আমরা, কারণ এগুলো আমরা সচরাচর ইউজ করে থাকি। আসলে সিম্পল প্রিপজিশন at, in, by, on, over, under। ডাবল প্রিপজিশন হচ্ছে into, onto, within, without। কম্পাউন্ড প্রিপজিশন হচ্ছে across। acrossটা হচ্ছে তোমার on প্লাস cross, along হচ্ছে on প্লাস long। এরপর রয়েছে ফ্রেজ প্রিপজিশনস আর প্রিপজিশনাল ফ্রেজ। যেমন he passed the examination by dint of regular study। by dint of মানে দ্বারা, মানে কঠোর পরিশ্রমের দ্বারা, সে রেগুলার পরিশ্রমের দ্বারা, রেগুলার পড়াশোনার ফলে সে পরীক্ষা পাশ করলো। এরপর হচ্ছে পার্টিসিপিয়াল প্রিপজিশন। পার্টিসিপিয়াল মানে হচ্ছে যেটা আইনজি যোগ হচ্ছে সেই জিনিস। যেমন হোয়াট ডু ইউ নো রিগার্ডিং দ্য প্রপোজাল। এই রিগার্ডিংটা হচ্ছে তোমার পার্টিসিপিয়াল প্রিপজিশন। আরেকটা হচ্ছে ডিসগাইজড প্রিপজিশন। সামটাইমস এ অর ও used as disguised preposition। এ বলতে অন বোঝায়, ও বলতে অফ বোঝায়। এগুলো সাধারণত আমাদের খুব কম আসে, এগুলো খুব একটা দরকার হয় না। তবে সিম্পল প্রিপজিশন, ডাবল প্রিপজিশন, এই জিনিসগুলো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেটা আমরা বলছিলাম আগে, অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপজিশন, এই জিনিসটা একটু লক্ষ্য করো। যেমন ফর কোন কোন জায়গায় বসতে পারে, কোন কোন শব্দের সাথে এই ফর গুলো ব্যবহৃত হচ্ছে। এবং তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি, সেটা হচ্ছে যে তোমরা যে কাজটি করতে পারবে সেটা হচ্ছে যে এই শব্দগুলো থেকে তোমরা নতুন ভোকাবুলারি শিখতে পারবে। যেমন লক্ষ্য করো, ফর এর সাথে কোন কোন প্রিপজিশন গুলো ব্যবহৃত হচ্ছে। যেমন অ্যাফেকশন ফর, অ্যাংজাইটি ফর, অ্যাপোলজি ফর, অ্যাপিটাইট ফর, ব্লেম ফর, নিড ফর, ডিজায়ার ফর, লাইকিং ফর, ম্যাচ ফর, এগুলো। এখন একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে যে অ্যাপোলজি মানে হচ্ছে ক্ষমা, অ্যাপিটাইট মানে হচ্ছে ক্ষুধা, ব্লেম মানে হচ্ছে দোষ, দোষ দেয়া কাউকে, অ্যাফেকশন মানে হচ্ছে স্নেহ। এর পরেরটাতে আমরা যাই, ফরের আরো কিছু নিয়ম আমরা দেখব। যেমন ধরো এখানে রয়েছে সাফিসিয়েন্ট ফর, হোপ ফর, উইশ ফর, মর্ন ফর। মর্ন মানে হচ্ছে শোক প্রকাশ করা, উই মর্ন
ফর হিজ ডেথ, এরকম বসবে আর কি। এখানে একটা জিনিস লক্ষ্য করো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা প্রধান বিষয় হচ্ছে, যেমন মর্নের সাথে তুমি যদি ইন দাও বা উইথ দাও, তাহলে কিন্তু এখানে বাক্যটা ভুল হয়ে যাবে। এমনি মনে হতে পারে যে বাক্যটা হয়তো বা গ্রামাটিক্যালি ঠিক, কিন্তু বর্ণের সাথে সাধারণত ফরই তোমাকে দিতে হবে। এই জন্য আন্দাজে এইরকম শব্দগুলো যদি দাও তাহলে কিন্তু তোমরা ভুল করবে। ক্লিয়ার? এরপর হচ্ছে ইগার ফর, অ্যাম্বিশন ফর, অ্যাম্বিশন মানে উচ্চাকাঙ্ক্ষা, কন্টেম্প ফর মানে ঘৃণা, গ্যারান্টি মানে কোনো জিনিসের গ্যারান্টি দেয়া, কম্পেনসেশন ভর্তুকি দেয়া বা ক্ষতিপূরণ দেয়া, এরকম আর কি। এরপর হচ্ছে অ্যাপটিচিউড, অ্যাপটিচিউড মানে হচ্ছে মেধা আর কি। আরো দুজন জয়েন করেছে, ওকে। আমার মনে হয় দু একজনের বোধহয় শুনতে সমস্যা হচ্ছে। তোমাদের যাদের শুনতে সমস্যা হচ্ছে, তোমরা মোবাইলের বা কম্পিউটারের ইন্টারনেট অডিওটা অন করে রাখলে আমার মনে হয় তোমরা শুনতে পাবে আর কি। এর পরের স্লাইডে আমরা যাচ্ছি। যারা এইমাত্র জয়েন করেছো তাদের উদ্দেশ্যে বলছি যে আমরা আলোচনা করছি অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপোজিশন নিয়ে, এবং তোমাদের আজকের ক্লাসের যে ভিডিওটা, এই ভিডিওটাও ইউটিউবে আপলোড করা হবে, তোমাদের লিংকটা শেয়ার করে দেওয়া হবে, এবং আজকের যে স্লাইডগুলো দেখানো হচ্ছে এই স্লাইডগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আমি সোফার এই স্লাইডগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি। আর এই ক্লাসে পরে যারা দেরিতে জয়েন করেছো তাদের জন্য থাকছে এই ভিডিওটা, পরে তোমরা ইউটিউব থেকে দেখে নিতে পারবে। আমরা পরের স্লাইডে যাচ্ছি। এবার দেখতে পাচ্ছি অন, অন গুলো সাধারণত কোথায় কোথায় ব্যবহৃত হতে পারে, যেমন কমেন্ট অন। এই কমেন্টের বিষয়টা অনেক বেশি এখন দেখা যাচ্ছে, কারণ তোমরা অনেক জায়গাতেই কমেন্ট করো। তাহলে তুমি যদি বলতে চাও যে আমি এই বিষয়ে মন্তব্য করেছি, তাহলে আই হ্যাভ কমেন্টেড অন দ্য টপিক। এখন আই হ্যাভ কমেন্টেড ইন দ্য টপিক কিন্তু হবে না, এই জন্য বলা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপোজিশনের কথা। যেমন কমেন্টের পর অন বসে গেছে, এরপর হচ্ছে ডিসাইডের পর অন, ডিপেন্ডের পর অন। ডিপেন্ড অন অনেক জায়গাতেই ব্যবহৃত হচ্ছে। এমবার্ক অন মানে হচ্ছে আরোহণ করা, কোনো জিনিসের শুরু করার ক্ষেত্রে এমবার্ক অন আমরা ইউজ করি। এরপর রয়েছে ইম্পোজ অন, ইম্পোজ অন মানে হচ্ছে আরোপ করা, কোনো জিনিসের উপরে আমরা কোনো জিনিস যদি চাপিয়ে দিতে চাই, আরোপ করতে চাই, তাহলে সেখানে ইম্পোজ অন বসে। এবং আরেকটা শব্দ আমরা জানি, সেটা হচ্ছে বেসড অন, BASED, বেসড অন মানে হচ্ছে প্রতিষ্ঠিত। যেমন দ্য স্টোরি ইজ বেসড অন ফ্যাক্ট, গল্পটি সত্য ঘটনার উপরে প্রতিষ্ঠিত। কিছু কিছু শব্দ আছে যে শব্দের সাথে ওই প্রিপোজিশন ছাড়া অন্য কোনো প্রিপোজিশন তুমি যদি দাও তাহলে এটা ভুল হয়ে যাবে। আমরা পরের স্লাইডে যাচ্ছি। তোমাদের কোনো সমস্যা হলে বুঝতে তোমরা অবশ্যই মেসেজ বক্সে লিখে আমাকে জানাবে, তাহলে আমি সেভাবে ক্লাসটাকে সামনের দিকে এগিয়ে নিব। এরপর রয়েছে অফ, অফ এর ব্যবহার, যেমন অ্যাভারেন্স অফ, অ্যাভারেন্স অফ মানে হচ্ছে ঘৃণা, ডাউট অফ, প্রুফ অফ, ডাউট মানে হচ্ছে সন্দেহ, প্রুফ মানে প্রমাণ, ডিস্ট্রাস্ট, ডিস্ট্রাস্ট মানে হচ্ছে মানে কোনো জিনিস যখন আমরা বিশ্বাস করি না, অবিশ্বাস, ফেইলিয়র মানে ব্যর্থ হওয়া, এক্সপিরিয়েন্স হচ্ছে অভিজ্ঞতা, রেজাল্ট অফ হচ্ছে ফলাফল। যেমন আমরা রেজাল্ট অফ যদি এরকম বলতে পারি যে দিস ওয়ার্ক ইজ আ রেজাল্ট অফ হার্ড ওয়ার্ক অফ দ্য স্টুডেন্টস, এরকম হতে পারে আর কি। এবং আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এখনকার সময়ে বোর্ডে যে কোশ্চেন গুলো আসে সেখানে দেখা যায় যে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপোজিশনের ক্ষেত্রে যেটা করতে হয়, বাক্যে সেন্টেন্সের যে সেন্সটা আছে, সেন্স বা যে কনটেক্সটটা রয়েছে, সেই কনটেক্সট অনুযায়ী তোমাকে আনসারটা করতে হচ্ছে। অর্থটা তোমাকে বুঝতেই হবে, অর্থটা যদি তুমি না বুঝতে পারো তাহলে কিন্তু তুমি খুব সহজে আনসারটা করতে পারবে না। এই জন্য অর্থটা বোঝা একান্তই জরুরি। তোমরা স্ক্রিনটা একটু দেখে নাও, আমি পরে স্ক্রিনটা যাচ্ছি। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই মেসেজ বক্সে আমাকে লিখে জানাও। একজন একটা বোধহয় প্রশ্ন আছে, আমরা একটু নিচ্ছি প্রশ্নটা। ওকে, অ্যাভারেন্স মানে হচ্ছে ঘৃণা, অ্যাভারেন্স শব্দের অর্থ হচ্ছে ঘৃণা, অ্যাভারেন্স অফ।
ডাউট অফ, প্রুফ অফ, ডিস্ট্রাস্ট অফ, ফেলিয়ার অফ, এক্সপিরিয়েন্স অফ, রেজাল্ট অফ। আমরা পরের স্লাইডে যাচ্ছি এবং আরেকটা জিনিস লক্ষ্য করো, তোমরা অবশ্যই এই স্পেলিং গুলো যেন ঠিক হয়, স্পেলিং যেন ভুল না হয়। কারণ শুধু প্রিপজিশনের ক্ষেত্রে না, যখনই কোনো জিনিস তুমি বাক্যে লিখবা অবশ্যই তোমার গ্রামার ঠিক থাকতে হবে এবং একই সাথে তোমার স্পেলিংও ঠিক রাখতে হবে। একজন একটা কথা লিখেছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মুখস্থ। আসলে এটা বারবার যদি তুমি পড়ো তাহলে অবশ্যই এটা তোমার মনের মধ্যে চলে আসবে। এবং আরেকটা কাজ তোমরা করতে পারো, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের যে লিস্ট বইগুলোর মধ্যে রয়েছে সেই বইগুলো তোমরা যে কাজটা করতে পারো, দেখা যাচ্ছে এ লিস্টের মধ্যে রয়েছে অনেকগুলো, বি লিস্টের মধ্যে রয়েছে অনেকগুলো, যেটা হয় স্টুডেন্টরা যখন এই লিস্ট গুলো দেখে তখন সে মনে করে সে বোধহয় আর এটা পড়তে সে পারবে না। এখানে একটা কাজ তুমি করতে পারো, সেটা হচ্ছে এ থেকে জেড পর্যন্ত যে লিস্ট গুলো রয়েছে সবচেয়ে কম লিস্ট যেই অ্যালফাবেট দিয়ে রয়েছে সেই লিস্ট গুলো আগে পড়ো এবং যেই লিস্ট গুলো বিশেষ করে এ বি সি যেগুলো দিয়ে বেশি আছে সেগুলো পরে পড়ো। আরেকটা কাজ তুমি করতে পারো, সেটা হচ্ছে যখনই তুমি পড়বে তখন এটা কোনো বন্ধুর সাথে শেয়ার করে পড়ো। এই কথার অর্থ হচ্ছে শেয়ার করে পড়লে যেটা হবে, ধরো তুমি 10টা পড়েছো, তোমার বন্ধু 10টা পড়েছে, তোমরা একে অপরকে প্রশ্ন করো। প্রশ্ন করলে যেটা হবে তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এবং আরেকটা কাজ করতে পারো, যখন প্রশ্ন করবে অবশ্যই পুরো বাক্যটা তোমরা বলবে, কারণ বাক্যটা বললে যেটা হবে প্রিপজিশন গুলো খুব সহজেই তুমি মনে রাখতে পারবে। এবং এই প্রিপজিশন মনে রাখতে পারলে, যেহেতু তুমি বাক্য থেকে শিখছো, পরবর্তীতে তুমি বাক্যগুলো অন্য কাজেও ইউজ করতে সক্ষম হবে। আমরা পরের স্লাইডে যাচ্ছি। এরপর রয়েছে অফ। অফের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি কি হতে পারে। ড্রিম অফ, বোস্ট অফ। বোস্ট অফ মানে হচ্ছে গর্ব। ডিসঅ্যাপ্রুভ অফ, কোনো জিনিস বাতিল করে দেয়া। অ্যাকিউজেস অফ মানে হচ্ছে দোষী সাব্যস্ত করা। শিওর অফ, নিশ্চিত হওয়া। কনভিক্টেড অফ মানে হচ্ছে কাউকে দোষী সাব্যস্ত করা। ইনোসেন্ট অফ, আমরা জানি নির্দোষ। কনফিডেন্স মানে আত্মবিশ্বাস। ডাল মানে হচ্ছে অসার। ইনফর্ম মানে হচ্ছে কাউকে কোনো জিনিস জানানো। ইনফর্মড এর পর সবসময় অফ বসে, বোস্টের পর সবসময় অফ বসে। আরেকটা রয়েছে প্রাউড এর পরেও অফ বসে, উই আর প্রাউড অফ আওয়ার অ্যাচিভমেন্ট, এরকম অর্থে ব্যবহৃত হয়। এবং তোমরা সবসময় বাক্যগুলো যখন পড়বে স্পেলিং গুলোর দিকেও কিন্তু মাথা রাখতে হবে, কারণ হচ্ছে এই বাক্যের সাথে সাথে তোমার যেন বানানটাও যেন ঠিক হয়ে যায়, সেই বিষয়টা অবশ্যই তুমি মাথায় রাখবে। আমরা পরের স্লাইডে যাচ্ছি। এই পর্যন্ত যা পড়ানো হলো, তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা মেসেজ বক্সে লিখতে পারো। আমরা পরের স্লাইডে যাচ্ছি। অফের আরো কিছু রুলস রয়েছে, যেমন ওয়ান্ট অফ, বিওয়্যার অফ। বিওয়্যার অফ মানে হচ্ছে সচেতন হওয়া। ড্রিম অফ, বোস্ট অফ আমরা আগের স্লাইডে দেখেছি। কমপ্লেইন মানে হচ্ছে কোনো জিনিস সম্পর্কে অভিযোগ দেয়া। রিপেন্ট মানে হচ্ছে কোনো কাজ অনুতপ্ত হওয়া। এগুলো আগে আমরা দেখি। ডিসপেয়ার অফ, অ্যাফ্রেড অফ। অ্যাফ্রেড অফ মানে ভয় পাওয়া। প্রথম এবং প্রধান কথা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপোজিশন যেগুলো রয়েছে, যে শব্দের সাথে যেই প্রিপোজিশনটা যায় সেই প্রিপোজিশনটাই তোমাকে ইউজ করতে হবে। যদি অন্য জিনিস ইউজ করো তাহলে সেটা ভুল হবে। এবং আরেকটা কথা মাথায় রাখতে হবে, এই প্রিপোজিশনের ক্ষেত্রে যে কাজটা তুমি করতে পারো সেটা হচ্ছে অনেক বেশি যদি সেন্টেন্স পড়া থাকে তোমার এবং অনেকগুলো যদি প্রিপোজিশনের স্ট্রাকচার গুলো যদি জানা থাকে তাহলে তোমার ভুলটা খুব কম হবে। প্রিপোজিশন শুধু মুখস্থ করার বিষয় না, এটা আসলে আত্মস্থ করার বিষয়। কারণ হচ্ছে মুখস্থ করলে একটা সময় তোমার আর থাকবে না, কিন্তু তুমি যদি বাক্যগুলো মনে রাখো তাহলে অবশ্যই এই কথাগুলো তোমার খুবই মনে রাখা সম্ভব। আমরা পরের স্লাইডে যাচ্ছি। অফের কিছু নিয়ম যেগুলো আগের মধ্যে ছিল, এর মধ্যে যোগ হয়েছে অ্যাসিউরেন্স অফ। অ্যাসিউরেন্স মানে হচ্ছে কোনো জিনিস সম্পর্কে নিশ্চিত করা আর কি, আশ্বস্ত করা, যে আমি তোমাকে অ্যাসিউর করছি এই কাজটা করার জন্য, বা আই অ্যাসিউর ইউ আই ডিডন্ট গেট এনি অ্যাসিউরেন্স অফ দ্য ওয়ার্ক ফ্রম হিম, এরকম অর্থে হবে আর কি। এরপর আমরা যাচ্ছি কি আছে দেখি। ওকে, এরপর রয়েছে ইন।
প্রথমটা হচ্ছে অ্যাবজর্বড ইন। অ্যাবজর্বড ইন মানে হচ্ছে মগ্ন থাকা। দ্য ম্যান ইজ অ্যাবজর্বড ইন হিজ মেডিটেশন। মেডিটেশন মানে হচ্ছে ধ্যানের মধ্যে সে মগ্ন রয়েছে। অ্যাকমপ্লিশড ইন, অ্যাকিউরেট ইন। অ্যাকিউরেট মানে হচ্ছে একেবারে পুঙ্খানুপুঙ্খু, একদম কারেক্ট। এক্সেল ইন মানে হচ্ছে কোনো কিছুতে খুব ভালো করা। এরপরে দেখো ইনডালজ ইন। ইনডালজ ইন শব্দটা আসলে নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। যেমন দি স্টুডেন্টস sometimes wasting indulge in indulge in wasting their time in through mobile phones, এরকম হতে পারে আর কি। এরপর রয়েছে ভার্স ইন। ভার্স ইন মানে হচ্ছে যে কোনো বিষয়ে অভিজ্ঞ। ইনভলভ ইন মানে হচ্ছে কোনো জিনিসে মানে ইয়া করা আর কি, একসাথে করা বা কাজে লাগানো। এফিসিয়েন্ট ইন, বিলিভ ইন মানে কোনো জিনিসে বিশ্বাস করা। আমরা পরের স্লাইডে যাচ্ছি। টু এর কিছু ব্যবহার রয়েছে আমরা দেখতে পাচ্ছি। obedient to, objection to, indifferent to। indifferent to এটা অনেক জায়গাতেই হয়। indifferent to মানে হচ্ছে ভিন্ন অবস্থা, যেমন he is indifferent to work, উদাসীন বা ভিন্ন এরকম অর্থে ব্যবহৃত হচ্ছে। মিনেস মানে হচ্ছে কোনো একজন একটা মেসেজ পাঠিয়েছে, আমরা একটু দেখি সে কি জানতে চেয়েছে। ওকে, অর্থ চেয়েছো, ওই অর্থের সহকারে যে ফাইলটা রয়েছে সেটাও তোমাদেরকে আপলোড করে দিব, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। addicted to, opposition to, attention to, admission to, sacrifice মানে হচ্ছে কোনো জিনিসকে উৎসর্গ করা। dedicated অর্থ উৎসর্গ করা। foreign to মানে হচ্ছে ভিন্ন। preferable to হচ্ছে পছন্দনীয়। devoted to, obliged to, prior to, comparable to, faithful to। এরপর রয়েছে true to। তাহলে আমরা টু দিয়ে যে ব্যবহারগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে obedient to। obedient মানে হচ্ছে বাধ্যগত থাকা। অবজেকশন টু মানে হচ্ছে কোনো বিষয় সম্পর্কে আমার অবজেকশন রয়েছে বা আমি বিপক্ষে বলছি, এরকম অর্থ রয়েছে। তাহলে এই শব্দগুলো দিয়ে আমরা টু ব্যবহার করছি, ক্লিয়ার? এবং তোমাদের যে পিডিএফটা আমরা দিয়ে দিব সেই পিডিএফ এর মধ্যে এই শব্দগুলোর সবগুলোর অর্থ সেখানে থাকবে, আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। আমরা পরের স্লাইডটাতে যাচ্ছি। এরপর রয়েছে টু এর আরো কিছু ব্যবহার রয়েছে। ডিউ টু, irritable to, equal to, exposed to, common to, painful to, opposite to, relevant to, applicable to, acceptable to। তোমরা এই স্লাইডটা একটু দেখো। আশা করি তোমরা এই স্লাইডটা দেখেছো। এগুলোর যে অর্থ, বাংলা অর্থ, সেগুলো সহকারে তোমাদের যে পিডিএফটা আপলোড করা হবে সেখানে এই শব্দগুলো থাকবে। ওকে, আমরা পরের স্লাইডে যাচ্ছি। উইথ এর কিছু ব্যবহার আমরা দেখতে পাচ্ছি, যেমন রয়েছে অ্যাকোয়েন্টেড উইথ, অ্যালায়েন্স উইথ, বার্গেন উইথ, কম্পারিজন উইথ, এনমিটি উইথ, ইন্টিমেসি উইথ, অ্যাসোসিয়েট উইথ, ক্ল্যাশ উইথ, কোইনসাইড উইথ, কন্ট্রোল উইথ, করেসপন্ড উইথ। অ্যাকোয়েন্টেড উইথ মানে পরিচিত হওয়া। বার্গেন মানে হচ্ছে কোনো বিষয় নিয়ে মানে দর কষাকষি করা, যেমন কোনো জিনিস কিনতে গিয়েছে সেই ক্ষেত্রে বার্গেন ব্যবহৃত হয়। কম্পারিজন উইথ মানে কোনো জিনিসের পার্থক্য করা। এনমিটি মানে হচ্ছে খারাপ সম্পর্ক, এরকম।
ইন্টিমেসি উইথ খুব ভালো সম্পর্ক, কোয়েনসাইড উইথ মানে হচ্ছে সংঘর্ষ হওয়া, কন্ডোল মানে হলো কোনো শোক করা, করেসপন্ড উইথ মানে যোগাযোগ করা। আমরা পরের স্লাইডটাতে যাচ্ছি, তোমরা একটু দেখে নাও, আমি কিছুক্ষণের জন্য স্লাইডটা এখানে রাখছি। এরপর আর কিছু নিয়ম রয়েছে, যেমন উইথ এর সাথে যেগুলো বসে, এগ্রি উইথ, ডিসএগ্রি উইথ, ফ্রেন্ডশিপ উইথ, কোয়ারেল উইথ, বিজি উইথ, কোপ উইথ, সাইড উইথ। আমরা পরের স্লাইডটাতে যাচ্ছি। আমরা পরের স্লাইডটাতে যাচ্ছি। পরে যে স্লাইডগুলো রয়েছে এগুলো আমরা এখন দেখব বাই শব্দটা কোন কোন জায়গায় ব্যবহৃত হতে পারে। যেমন ধরো যাতায়াত বা গমনার্থে যানবাহন দ্বারা যখন আমরা বোঝাই তখন বাই ব্যবহৃত হয়। যেমন আই শ্যাল ট্রাভেল বাই রোড, উই মেড এ নাইস জার্নি বাই বোট। কাছাকাছি বা নির্দিষ্ট সময়ের পূর্বে বসে, যেমন আই ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক বাই নেক্সট মানডে। এরপর হচ্ছে আই উইল রিচ দেয়ার বাই দ্য ইভিনিং। কোন ব্যক্তি বা বস্তুর পাশে বা নিকটে, যেমন দি হাউস ইজ সিচুয়েটেড বাই দ্য রেলওয়ে। উপায়, ইউ মে পে বাই চেক, হি অ্যাচিভ সাকসেস বাই ডিটারমিনেশন। বাই দিয়ে সাধারণত এই সমস্ত জায়গাতে আমরা এগুলো ইউজ করতে পারি। আমরা পরের স্লাইডটাতে যাচ্ছি। ইন, ইন, অ্যাট এগুলো অনেক জায়গাতে ব্যবহৃত হচ্ছে এবং এটাতে অপেক্ষাকৃত বড় স্থান, শহর, সাল, বছর, মাস, ঋতু, ভাষা, বিষয়, ভেতরে বা সীমানার ভিতরে বা সময়, এই সমস্ত ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করছি। ইন আসলে অনেক জায়গাতেই ব্যবহৃত হচ্ছে। যেমন ধরো এখানে রয়েছে হি ইজ ইন ডেঞ্জার, হি লিভস ইন ঢাকা, দে ড্রাই ফিশ ইন দ্য সান। এরপর রয়েছে আই ডিড দিস ইন হিজ প্রেজেন্স। এরপর রয়েছে আই এম ইন ডিফিকাল্টি, উই রাইট ইন ব্ল্যাক ইঙ্ক, হি লিভড ইন লাক্সারি, পিপল ইন জেনারেল আর ইগনোরেন্ট অফ ফেলথ রুল। এরপর রয়েছে the books are packed in bundle, you may pay the amount in part, you should pay in advance। তাহলে এই সমস্ত জায়গাতে আমরা ইন ব্যবহার করছি, ঠিক আছে। এর পরের স্লাইডটাতে আমরা যাচ্ছি। অন, অন কোথায় ব্যবহৃত হচ্ছে দেখি আমরা। যেমন সংলগ্ন হয়ে উপরে বোঝাতে বা কোনো জিনিস উপরিভাগ বোঝাতে, সীমানার উপরে, উপলক্ষ বা উৎসব, বারের বা দিনের নাম, তারিখ বা নদীর তীরে, এই সমস্ত জায়গাতে আমাদের অন ব্যবহৃত হচ্ছে। তাহলে আমরা অন যে ব্যবহৃত হচ্ছে আমরা একটু দেখে নিই। We met him on the road, he was on the way to Dhaka, Shafiq went there on duty, Dhaka is on the Buriganga, he lives on a small income। আবার এখানে অনেক একটা ব্যবহার রয়েছে, যেমন গরু ঘাস খেয়ে জীবন ধারণ করে, এটার ইংরেজিটা এমন হচ্ছে the cow lives on grass, the cow lives on grass। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অন কোন কোন জায়গাতে ব্যবহৃত হচ্ছে। এরপর হচ্ছে he said this on oath, the story is based on fact, he is coming on Friday। তোমরা যে কাজটা করতে পারো সেটা হচ্ছে যে প্রিপোজিশন গুলো দেয়া আছে তোমরা শুধু প্রিপোজিশন না পড়ে বাক্যটা পড়ো, কারণ হচ্ছে বাক্যটা পড়লে যেটা হবে তোমরা প্রিপোজিশন ইউজ করতে এবং তোমাদের সুবিধা হবে, সেই জন্য। পরেরটাতে যাচ্ছে টু কোন কোন জায়গায়, টু তে বা র বা দিক নির্দেশ করতে,
টু বোঝানো হচ্ছে। তো দেখো, হি শুড গো টু বেড নাও, হি ইজ কামিং টু মি, হি রোজ টু হাই র্যাঙ্ক, হি ইজ এ সেক্রেটারি টু দ্য এমডি, জাপান ইজ টু দ্য ইস্ট অফ বাংলাদেশ। এরপর হচ্ছে মাদার স্যাং আর বেবি টু স্লিপ। টু আসলে দিকে নির্দেশ করতে আমরা বোঝাতে চাচ্ছি আর কি। এরপরে স্লাইডে আমরা যাচ্ছি। অ্যাট, অ্যাট কোথায় বসে আমরা একটু দেখি। ছোট শহর বা স্থান, অবস্থান, দিকে, সীমানার বাইরে, নির্দিষ্ট সময়, এগুলো ক্ষেত্রে অ্যাট বসাচ্ছে। যেমন দে লেফট হোম অ্যাট ডন, ডন মানে সকালে। আই রিচড হোম অ্যাট নাইট, রাতে হবে, র বসে নাই। হি ইজ নাও অ্যাট হোম, দে কেম অ্যাট নুন, হি ইজ অ্যাট স্কুল নাও, অ্যাট প্রেজেন্ট প্রাইস হাইক ইজ এ গ্রেট প্রবলেম। এরপর হচ্ছে দি কার রানস অ্যাট 60 মাইলস পার আওয়ার। তোমাদের কারো কোনো বুঝতে সমস্যা হলে তোমরা মেসেজ বক্সে লিখে জানাতে পারো। এরপরে স্লাইডে আমরা যাচ্ছি। ফর কোথায় কোথায় আমাদের ব্যবহৃত হচ্ছে। আই এম স্পিকিং ফর মাই ক্লাস, শি ক্রাইড আউট ফর ফিয়ার। জন্য বা যাবত, যাবত যেমন হতে পারে যে আই হ্যাভ বিন লিভিং ইন দিস হাউস ফর 5 ইয়ার্স, অনেকদিন ধরে যখন কোনো কাজ করা বোঝাচ্ছে সেই ক্ষেত্রেও ফর ব্যবহৃত হচ্ছে। হি ইজ সাইলেন্ট ফর শেম, উই হার্ড এ ক্রাই ফর হেল্প, হি ran away for life, the house is for sale। লাস্টে যে বাক্যটা রয়েছে দি হাউস ইজ ফর সেল, এখানে একটা জিনিস খেয়াল করো, ফর হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে সাধারণত নাউন বা প্রোনাউন বসে। এস এল ই, সেলটা হচ্ছে নাউন, আর সেলের ভার্ব হচ্ছে সেল, এসি এল এল ডাবল এল, সেল, এসি ডাবল এল, সেল। এই জিনিসটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরটাতে যাচ্ছি আমরা, উইথ, উইথ মানে সাথে। I agree with you, he killed a snake with a stick, with all his riches he is unhappy। তার সমস্ত ধন সম্পদ থাকা সত্ত্বেও সে অসুখী। এরপর রয়েছে I'm angry with Mida, he reads the novel with much interest। অনেক আগ্রহ নিয়ে সে নভেলটা পড়ে। পড়তে যাই। এরপর আমরা দেখতে পাচ্ছি বোর্ড কোশ্চেন। তোমরা এই বোর্ড কোশ্চেন গুলো করার চেষ্টা করো এবং একটু পরেই আমি এগুলোর আনসার তোমাদেরকে করে দিচ্ছি। তোমরা বোর্ড কোশ্চেনটা একটু দেখো এবং এটা করার চেষ্টা করো, এবং প্রয়োজনে তোমরা মেসেজ বক্সে এগুলোর আনসারটা লিখে দিতে পারো।